ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করব। ক্রায়ো সার্জারি আমাদের একটা প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকে আমাদের প্রায় বোর্ড থেকে প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন আসে, তারপরে উচ্চতর দক্ষতা প্রয়োগ, সব জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের আজকে আলোচনার দ্বিতীয় টপিক হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমরা কিভাবে আইসিটি কে ব্যবহার করি। এটা আমাদের বইয়ের একটা অংশ, টপিকের একটা অংশ। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতিরক্ষায় আমরা কিভাবে আইসিটি কে ব্যবহার করি। এটা আমাদের একটা অংশ যেটা আমাদের বইয়ে আছে। তো আজকের এই তিনটা বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমেই আসি ক্রায়ো সার্জারি বিষয়ে আমরা একটু আলোচনা করি। ক্রায়ো সার্জারি, দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ক্রায়ো। ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা। তো অতিরিক্ত ঠান্ডা বুঝাইতে আমরা ক্রায়ো কে ব্যবহার করি। আরেকটা আছে সার্জারি। সার্জারি শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত। সার্জারি শব্দের অর্থ কোনো বইয়ে দেয়া আছে হাতের কাজ, হাত হাতের যে ধরনের যে কোনো ধরনের কাজকে আমরা সার্জারি বলি। তবে সার্জারি বলতে আমরা মূলত অস্ত্রোপচারকে বুঝি, আমরা অপারেশন করা বুঝি, আমরা আমাদের ভাষায় যেটা বলি অপারেশন করা। তার মানে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন এক ধরনের অস্ত্রোপচার যেখানে বরফের মতো ঠান্ডা একটা পরিবেশকে তৈরি করা হয়, বা বরফের মতো ঠান্ডা একটা পরিবেশের সার্জারি করা হয়। এটাকে আমরা ক্রায়ো সার্জারি বলি। ওকে, আমরা একটা ছবি দেখি। এখানে একজন ভদ্রলোক -186, 84, 87 তাপমাত্রা আপ ডাউন করতেছে। মানে 185, 86, 87 এই তাপমাত্রার ভিতরে একজন ব্যক্তি আছে, ঠিক আছে? তো এই তাপমাত্রার ভিতরে তাকে রাখা হয়েছে এবং তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এই জিনিসটাকে খুব ঠান্ডা অনুভব করতেছে, ঠিক আছে? তো এটা একটা চিকিৎসা পদ্ধতি, এমন না যে সে ওখানে বিনোদনের জন্য গেছে, এমন না। তো ক্রায়োসার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, আমরা তাপমাত্রাগুলা কত সেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখব, অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষ, অস্বাভাবিক কোষ হইতে পারে অথবা রোগাক্রান্ত কোষ হইতে পারে। আমাদের যেমন ধরো অনেক সময় টিউমার হয় আমাদের দেহে, ত্বকের উপরে উপরে ভাগে হোক নিচের ভাগে হোক টিউমার হয়। তো টিউমার যে হচ্ছে এটা একটা ধরনের অস্বাভাবিক কোষ, আবার রোগাক্রান্ত কোষ। তো এই জাতীয় কোষগুলোকে আমরা যখন ধ্বংস করার জন্য যে চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার ভিতরে ব্যবহার করা হয় সেটাকে আমরা ক্রায়োসার্জারি বলতে পারি। এখন ক্রায়োসার্জারি করতে গেলে আমাদের একটা বিশেষ ধরনের যন্ত্র লাগে, সেটা হচ্ছে ক্রায়োগান। দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রায়োগানের ছবি। আমরা সাধারণত দুই ধরনের জিনিস ব্যবহার করি, একটা ক্রায়োগান, একটা ক্রায়োপ্রব। তা আমি এখানে প্রথমে যে ছবিটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ক্রায়োগান। গান মানে আমরা বুঝি বন্দুক, গান মানে আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে বন্দুকের একটা ব্যাপার। তো এখানেও অ্যাকচুয়ালি বন্দুক না, বাট এখানে বন্দুকে যেমন ট্রিগার করা হয়, তো ক্রায়ো গানেও এখানে ট্রিগারিং এর বিষয় আছে। দেখা একজন ব্যক্তির পায়ের তলায়, ঠিক আছে, ক্রায়ো গানকে ব্যবহার করা হচ্ছে এবং দেখো একটা সাদা বিন্দুর মতো অবস্থা আমরা এখানে লক্ষ্য করছি, যে এই বিন্দুর মতো অবস্থায় আসলে আমরা ক্রায়ো গানের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালকে দিয়ে থাকি। কি ধরনের কেমিক্যাল সেটা আমরা সামনে আমরা আলোচনা করব। আমাদের এখানে কেমিক্যাল দেওয়া হচ্ছে। আমরা একটা আরেকটা ছবি দেখি। দেখো আমাদের এখানে চামড়ার উপরিভাগে ক্রায়ো গানের সাহায্যে, আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি ক্রায়ো গানের সাহায্যে চামড়ার উপরিভাগে স্প্রে করা হচ্ছে। খেয়াল করো যে ওখানে আমাদের স্প্রের উপরে আমাদের সাধারণত যে কোনো ধরনের চর্মরোগ হয়, এই যে চর্মরোগগুলা, এই চর্মরোগগুলোর ক্ষেত্রে আমরা ক্রায়ো গানকে ব্যবহার করে একটা বিশেষ ধরনের আমরা একটা উপাদানকে ব্যবহার করি। এই উপাদানগুলো সেই চর্মরোগকে দূর করার জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ক্রায়োগান, ত্বকের উপরিভাগে। আরেকটা বিষয় হচ্ছে ক্রায়োপ্রব। ক্রায়োপ্রবের ছবিটা এখানে আনি নাই। ক্রায়োপ্রবের সাহায্যে ত্বকের ভিতরের যে কোনো ধরনের অসুখ, সেই ভিতরের অসুখগুলো দূর করার জন্য আমরা ক্রায়োপ্রবকে ব্যবহার করি। ক্রায়োপ্রব হচ্ছে এক ধরনের সূচের মতো সূচালো একটা যেটার একটা মাথা থাকে যন্ত্র, সেটার সাহায্যে দেহের ভিতরে আমরা সেই উপাদানগুলোকে ব্যবহার করি, প্রয়োগ করি। তো ক্রায়োগান এবং ক্রায়োপ্রব এই দুইটা জিনিসকে ব্যবহার করে সাধারণত আমরা ক্রায়োসার্জারি চিকিৎসা করে থাকি। এখন প্রশ্ন আসতে পারে কি জিনিসকে ব্যবহার করা হয়।
যেই জিনিসগুলোকে, যেই উপাদানগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি ক্রায়োজনিক এজেন্ট। ক্রায়োসার্জারির ক্ষেত্রে আমাদের তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের তুষার। তুষার মানে দেখো আমাদের এখানে নাইট্রোজেন বলা হয় নাই, নাইট্রোজেন হচ্ছে গ্যাস। অনেক সময় স্টুডেন্টরা দেখো আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, অনেক সময় স্টুডেন্টরা শুধু নাইট্রোজেন লেখে। নাইট্রোজেন একটা গ্যাস, আমরা এখানে তরল নাইট্রোজেন বলতেছি, তার মানে নাইট্রোজেনের তরল অবস্থা। ওকে, আবার দেখো কার্বন ডাই অক্সাইড বলা হয় নাই, কার্বন ডাই অক্সাইডের তুষার বলা হয়েছে। তুষার মানে হচ্ছে এটা কঠিন পদার্থ, তার মানে নাইট্রোজেনের গ্যাস ফর্ম না, নাইট্রোজেনের তরল তরল অবস্থা। অনুরূপ ভাবে কার্বন ডাই অক্সাইডেরও গ্যাস ফর্ম না, সেটা তুষার অবস্থা মানে কঠিন অবস্থা। এই ধরনের জিনিস আর্গন এবং সমন্বিতভাবে ডাইমিথাইল ইথার প্রোপেনের মিশ্রণ, এই জিনিসগুলো যেগুলো সাধারণত আমরা ক্রায়োসার্জারিতে একটু আগে যেটা আমরা দেখলাম ক্রায়োগান কে ব্যবহার করি অথবা ক্রায়োপ্রপ কে ব্যবহার করতে পারি। এই ক্রায়োগান এবং ক্রায়োপ্রপ কে ব্যবহার করে এই ধরনের যেই এজেন্ট গুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ক্রায়োজনিক এজেন্ট। আমি একটা তোমাদের বোঝার সুবিধার জন্য একটা ছক দিয়েছি যে এখানে আমরা কি ধরনের গ্যাস, অ্যাকচুয়ালি গ্যাস গ্যাস ব্যবহার করি না, গ্যাসের বিভিন্ন ফরম্যাট ব্যবহার করা হয়। যেমন তরল নাইট্রোজেন, তার তাপমাত্রা কততে আনা হয়। প্রথমে আমি একজন ব্যক্তির ছবি দেখেছিলাম, সে অনেক ঠান্ডার ভিতরে হয়তো চিৎকার করতেছিল, সেখানে আমাদের 146, 86, 87 এরকম তাপমাত্রা আমাদের এখানে এসেছে। ঠিক আছে, তো এই ধরনের তাপমাত্রা, বিভিন্ন ধরনের তাপমাত্রা গুলোকে আনা হয় আমাদের এই ক্রায়োজনিক এজেন্ট হিসাবে। যেমন তরল নাইট্রোজেনের ক্ষেত্রে -196, ডাইমিথাইল ইথার এবং প্রোপেনের ক্ষেত্রে 41, নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে 89, তরল অক্সিজেনের ক্ষেত্রে 182। এই ধরনের সলিড কার্বন ডাই অক্সাইড, এগুলো আমাদের অবজেক্টিভেও আসতে পারে, সাবজেক্টিভেও আসতে পারে। এই ধরনের জিনিসগুলো আমরা ক্রায়োজনিক এজেন্ট হিসাবে ব্যবহার করি। আচ্ছা, আশা করি আমরা একটু খেয়াল রাখবো। এরপরে ক্রায়োসার্জারিতে আমরা কিভাবে চিকিৎসা করি, ঠিক আছে, আমাদের চিকিৎসা পদ্ধতিটা কি, প্রসেস কি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একজন চিকিৎসক সে একজন ব্যক্তির হাতে কিছু একটা দিচ্ছেন। তো কি দিচ্ছেন আমরা একটু আগে সেগুলো জানলাম। আমরা ক্রায়োজনিক এজেন্ট যেটা আমরা দেখেছি, ক্রায়োজনিক এজেন্ট দিচ্ছেন এবং ব্যবহার করতেছেন হচ্ছেন উনি ক্রায়োগান। এখন এই যে ক্রায়োগানকে ব্যবহার করা হচ্ছে আমাদের এই হাতের ভিতরে সে চিকিৎসা দিচ্ছে, এই চিকিৎসা পদ্ধতিটা কিভাবে, তো এই প্রসেসটা কিভাবে হচ্ছে এটা আমাদের একটু জানা দরকার। দেখো আমি একটু বড় করে দিয়েছি এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো আন্ডারলাইন করে দিয়েছি। এটা যদি কখনো প্রশ্ন আসে আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো। এক নাম্বার হচ্ছে, যদি আমরা ক্রায়োগান ব্যবহার করি তাহলে আগে আমাদের স্প্রে করে নিতে হবে। আর যদি আমরা ক্রায়োপ্রপ ব্যবহার করি তাহলে আমরা শুরুতেই বলেছিলাম আমি যে সূচের মতো একটা অংশ থাকে, সেইটা আমাদের যে টিস্যু বা টিউমারওয়ালা যে কোষ, যেটা অস্বাভাবিক কোষ বা রোগাক্রান্ত কোষ, এই জায়গাতে আমাদের এই ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করার দ্বারা তাপমাত্রাকে শীতল করা হয়। যখনই শীতল হয় এই ক্রায়োজনিক এজেন্টকে ব্যবহার করে, হয়তোবা সেটা 141 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, এই তাপমাত্রা তাকে নিয়ে আসা হয়। যখন এই তাপমাত্রা নিয়ে আসা হয় তখন আক্রান্ত যে টিস্যু, সেটা টিস্যুর ভিতরে যে তরল থাকে, পানি থাকে, সেটা জমাটবদ্ধ হয়ে যায়। যেহেতু শূন্যের চেয়ে অনেক বেশি নিচে আমরা তাপমাত্রাকে নিয়ে আসি, তো আক্রান্ত কোষ, অস্বাভাবিক কোষ, রোগাক্রান্ত কোষ, এইটার ভেতরের তরল পানি সেটা জমাটবদ্ধ হয়ে যায় এবং সেটা বরফ খণ্ডে পরিণত হয়। আবার কিছুক্ষণ পরে যখনই বরফ খণ্ডে পরিণত হয়ে গেল তখন এখানে রক্ত এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু অনেক নিম্ন তাপমাত্রা, তো আমরা খেয়াল রাখবো, সব কথাগুলো খেয়াল রাখি। রক্ত এবং অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়। কিছুক্ষণ পরে আবার ক্রায়োপ্রবের সাহায্যে আমরা হিলিয়াম গ্যাসকে প্রবেশ করাই এবং সেই -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বৃদ্ধি করি 20 এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠানো হয়। তো যখনই এই তাপমাত্রা আবার বৃদ্ধি করা হয়, এই আক্রান্ত কোষ সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে তারপরে আমরা এইভাবে চিকিৎসা করি। তাহলে সারমর্ম কথা হচ্ছে যে প্রথমে তাপমাত্রাকে -141-এর নিচে আনা হয়। আক্রান্ত বা রোগাক্রান্ত যে কোষটা, সেই কোষে যখন পানি, অক্সিজেন এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন আবার তাপমাত্রাকে বাড়ানোর জন্য হিলিয়াম গ্যাসকে প্রবেশ করানো হয় এবং 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে উঠানো হয়। যখন এই তাপমাত্রা উঠানো হয় তখন আমাদের সেই কোষটা, রোগাক্রান্ত কোষটা ধ্বংসপ্রাপ্ত হয়।
এই হচ্ছে সারসংক্ষেপ। আমি মূল কথাগুলো লাল কালি দিয়ে একটু আন্ডারলাইন করেছি যাতে আমাদের চোখে বেশি পড়ে। তো এই ক্রায়োসার্জারির আরেকটা ভালো দিক হচ্ছে যে আশেপাশের সুস্থ কোষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় না, আবার পাশের কোষও ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে, সেটা থেকে আমাদের বেঁচে যায়। আচ্ছা, তো এই ছিল আমাদের ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি। এখন ক্রায়োসার্জারিতে দুইজন ব্যক্তি বড় অবদান আছে। প্রথমে একজনের ছবি আমি দেখাচ্ছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর রে অ্যালিংটন। ইনি ক্রায়োসার্জারির ক্ষেত্রে তার ব্যাপক অবদান আছে। ক্রায়োসার্জারিতে প্রথম যে তরল নাইট্রোজেনের ব্যবহার, এটা সর্বপ্রথম ডক্টর রে অ্যালিংটন উনি সর্বপ্রথম করেছিলেন। তরল নাইট্রোজেন, এটা আমাদের অবজেক্টিভে আসতে পারে, দয়া করে একটু মার্ক করে রাখবা যে আমাদের রে অ্যালিংটন এই ডাক্তার সর্বপ্রথম তরল নাইট্রোজেন ব্যবহার করেন। আচ্ছা, আরেকজন ব্যক্তির আমরা ছবি দেখব। এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ডাক্তার ইরভিং কুপার। ডাক্তার ইরভিং কুপার উনি সর্বপ্রথম আমাদের লিকুইড যে নাইট্রোজেন, সেটার ক্ষেত্রে তিনি প্রথম তুলার পুটলির পরিবর্তে আমাদের লিকুইড নাইট্রোজেন প্রোবকে ব্যবহার করেন। ঠিক আছে, এই দুইটা জিনিস অনেক সময় অবজেক্টিভে আসে। আমি তোমাদের সাবজেক্টিভের ইম্পর্টেন্ট বিষয়ের সাথে সাথে অবজেক্টিভের এই দুইটা জিনিসও বলে দিলাম। ডক্টর রে অ্যালিংটন এবং ডাক্তার ইরভিং কুপার, এই দুইটা জিনিসকে আমরা একটু অবজেক্টিভ হিসাবে মার্ক করে রাখবো। আচ্ছা, এরপরে আসি ক্রায়োসার্জারি আমরা কোথায় কিভাবে ব্যবহার করতেছি। এক নাম্বার হচ্ছে আমাদের কিছু অসুখের নাম আমি এখানে আন্ডারলাইন করেছি। ওয়ার্ট, মোল, স্কিন ট্যাগ, সোলার কেরাটোস, এই জাতীয় ছোটখাটো যে চর্ম রোগগুলা বা চর্মের ক্যান্সার গুলা, এগুলাতে আমাদের ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয়। এটা আমাদের অবজেক্টিভেও আসতে পারে, এটা আমাদের সাবজেক্টিভেও আসতে পারে। নামগুলা একটু ব্যতিক্রম, নামগুলা একটু আনইউজুয়াল, এই নামগুলাকে একটু মনে রাখতে চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো সাধারণত চর্মরোগ। ক্রায়োসার্জারিতে আমরা চর্মরোগের চিকিৎসা করে থাকি, ক্রায়োসার্জারির সাহায্যে আমরা চর্মরোগের চিকিৎসা করে থাকি। তো এই যে নামগুলো আমি যে আন্ডারলাইন করে দিয়েছি, এই নামগুলো একটু খেয়াল রাখতে চেষ্টা করবা। আর কি আছে? আমাদের অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি, আগেরটা তো গেল আমাদের চর্মরোগ। এছাড়া আমাদের অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি, সেটা লিভার ক্যান্সার হইতে পারে, প্রোস্টেট ক্যান্সার হইতে পারে, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্জিক্যাল ব্যাধি, সার্ভিক্যাল ব্যাধি, এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রেও আমাদের ক্রায়োসার্জারিকে আমরা ব্যবহার করি। লিভার মানে আমরা জানি যকৃৎ, তো আশা করি এটা আমরা জানি। লাং মানে ফুসফুস, ওরাল মানে মুখের ক্যান্সার। এ জাতীয় বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায়, যেটা শরীরের অভ্যন্তরীণ ব্যাধি, এক্ষেত্রে আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন প্রথম যেটা, এক নাম্বার যেটা চর্মরোগ ছিল, সেটার ক্ষেত্রে আমরা ক্রায়োগান ব্যবহার করেছি। দুই নাম্বার যেগুলো অভ্যন্তরীণ ব্যাধি, সেগুলোর ক্ষেত্রে আমরা ক্রায়োপ্রপকে ব্যবহার করব। ক্রায়োপ্রপকে ব্যবহার করব। আমি বারবার জিনিসগুলোকে রিপিট করতেছি যাতে আমাদের মনে থাকে। আচ্ছা, এছাড়া মানব দেহের যে কোষ কলার যে অবস্থা, ঠিক আছে, প্ল্যান্টার ফ্যাসিলিটিস এবং ফিব্রোমা, এই জাতীয় ক্ষেত্রেও আমাদের ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা দেয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এই একটা হচ্ছে ত্বকের চিকিৎসা, একটা হচ্ছে অভ্যন্তরীণ চিকিৎসা, আর একটা হচ্ছে মানব দেহের কোষ কলার চিকিৎসা। এই তিন জাতীয় ক্ষেত্রগুলোতে সাধারণত আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের অনেকের মুখে তিল উঠে, অনেকে আমাদের মুখে আঁচিল থাকে। এই জাতীয় তিল, আঁচিল জাতীয় জিনিস, যেগুলো অনেক সময় মানুষের সৌন্দর্যকে কমিয়ে দেয়, এই জাতীয় জিনিসের ক্ষেত্রেও আমরা তিল এবং আঁচিল দূর করার ক্ষেত্রেও ক্রায়োসার্জারিকে ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন ক্রায়োসার্জারি আমরা যে ব্যবহার করতেছি, এটা সুবিধা কি? মানুষ তো আর এমনি এমনি ক্রায়োসার্জারি ব্যবহার করবে না, অবশ্যই তার কিছু সুবিধা আছে। এক নাম্বার সুবিধা, ইম্পর্টেন্ট সুবিধা যেটা, এইটা প্রকৃত যে সার্জারি, প্রকৃত যে অপারেশন, প্রকৃত যে অস্ত্রোপচার, তার চেয়ে কম আক্রমণাত্মক। আক্রমণাত্মক বলতে এখানে বোঝানো হয়েছে কম কষ্টদায়ক। যেমন আমাদের নর্মাল যে অপারেশন, ফর এক্সাম্পল আমাদের পিত্তথলিতে পাথর হয়েছে, এখন এইটার জন্য আমাদের যতটুকু শারীরিক ধকল সহ্য করতে হয়, আমাদের ক্রায়োসার্জারিতে তার চাইতে কম করতে হয়। আমাদের হার্টের কোনো চিকিৎসা, হার্টের চিকিৎসার জন্য আমাদের ওপেন হার্ট সার্জারি করা লাগে। এই জাতীয় চিকিৎসায় আমাদের যত ধরনের ধকল, শারীরিক ধকল যায়, তার চাইতে বেশি, তার চাইতে কম আমাদের ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়। ব্যবহারের দ্বারা আমাদের ধকল কম হয়, কারণ আমরা ক্রায়োপ্রপ ঢুকাই, অত্যন্ত ছোট একটা ছিদ্র করা লাগে। এটা একটা বড় সুবিধা, কারণ আমরা অপারেশনকে ভয় পাই সাধারণ মানুষ। দুই নাম্বার হচ্ছে সার্জারির ক্ষেত্রে, আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম, সার্জারির ক্ষেত্রে আমাদের ব্যথা থাকে,
রক্তপাতের ভয় থাকে বা অন্যান্য জটিলতা দেখা দেওয়ার ভয় থাকে, এই জাতীয় ভয় থেকে আমাদের ক্রায়োসার্জারি একেবারেই এই ভয়টা আমাদের কম হয়। আমাদের ব্যথা তুলনামূলক কম হয়, রক্তপাতের কষ্ট কম হয়। অনেকে ইনজেকশন দেওয়াকে ভয় করে, ইনজেকশন দেখলে বা রক্ত নেওয়াকে ভয় করে, মাথা ঘুরে পড়ে যায়, জ্বর চলে আসে। এটা বাস্তব ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়। তো এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের ক্রায়োসার্জারি তুলনামূলকভাবে সুবিধাজনক। 3 নাম্বার হচ্ছে আমাদের স্বাভাবিক যে সার্জারি গুলো, এখানে আমাদের ব্যয়টা অনেক সময় একটু বেশি হয়ে যায়, কিন্তু ক্রায়োসার্জারিতে আমাদের ব্যয় কম, তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, আর সুস্থ হতেও কম সময় লাগে। স্বাভাবিকভাবেই যেহেতু ব্যয় কম হবে, কষ্ট কম হবে এবং সারতে সুস্থ হয়ে উঠতে আমাদের সময় কম লাগবে, এই জাতীয় সুবিধাগুলো যখনই যে চিকিৎসা পদ্ধতির ভিতরে থাকবে, স্বাভাবিকভাবেই আমরা সেই চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করব। ঠিক আছে। 4 নম্বরে, যেহেতু আমাদের সুস্থ হতে কম সময় লাগে, এজন্য আমাদের হাসপাতালের অবস্থান অনেক কম সময় করতে হয়। হাসপাতালের অবস্থান কম সময় করতে গেলে হাসপাতালের খরচ আমাদের কম হবে। আর আমাদের পরিবারের উপরে যে একটা মানুষ যখন অসুস্থ হয়, তার পরিবারের সদস্যদের উপর একটা প্রেসার পড়ে, চাপ পড়ে, হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগে, যাতায়াত করা লাগে। তো এই ক্ষেত্রেও আমাদের কিছু সুবিধা রয়ে গেছে, যেহেতু আমাদের ক্রায়োসার্জারি আমাদের শর্টকাট চিকিৎসা। নাম্বার 5, এখানে আমাদের চিকিৎসকগণ যে শরীরের সীমিত এলাকায় ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দিয়ে থাকেন, খুব সীমিত জায়গা ব্যাপী এই চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে, যার কারণে আমাদের যে আক্রান্ত কোষ, তার আশেপাশের যেই ভালো কোষ, স্বাস্থ্যবান কোষ, এগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে পারে। যেটা সুস্থ কোষ, সেগুলো আমাদের এই ক্রায়োসার্জারি চিকিৎসায় আক্রমণের হাত থেকে বেঁচে যায়। এটা একটা বড় সুবিধা। নাম্বার 6, অনেকগুলো সুবিধা আছে আসলে। আমাদের যে ক্যান্সারের চিকিৎসা, আমরা একটু আগে দেখলাম ক্যান্সারের চিকিৎসা। ক্যান্সারের চিকিৎসায় আমাদের কেমোথেরাপি দেওয়া লাগে। কেমোথেরাপি যখনই মানুষের দেওয়া হয়, মানুষের চুল উঠে যায়, মানুষের ভুরু উঠে যায়, মানুষের দাড়ি গোফ উঠে যায় পুরুষ মানুষের। তো এই জাতীয় যে কেমোথেরাপি দেওয়া হয়, বা হরমোন থেরাপি দেওয়া হয়, বা রেডিয়েশন দেওয়া হয়, তো এই জাতীয় চিকিৎসাগুলা আমাদের কষ্টদায়ক, বা অনেকে দেখা যাচ্ছে লজ্জার কারণে বাইরেও বের হইতে পারে না, যেহেতু তার চুল উঠে গেছে, অথবা তার দাড়িও উঠে গেছে, গোফ উঠে গেছে। তো এই জাতীয় চিকিৎসাগুলোর চেয়ে আমাদের ক্রায়োসার্জারি এই জন্য সুবিধা, যে এই ক্রায়োসার্জারিটা আমরা বারবার, যে স্ট্যান্ডার্ড যে অন্যান্য চিকিৎসা, তার পাশাপাশি আমরা এই ক্রায়োসার্জারিকে ব্যবহার করতে পারি। এটা আমাদের অনেক বড় ধরনের একটা সুবিধা, একটা চিকিৎসার পাশাপাশি অন্য আরেকটা চিকিৎসাকে আমরা গ্রহণ করতে পারি। আচ্ছা, তো এ ছিল আমাদের ক্রায়োসার্জারির বড় সুবিধা। এবং সবার শেষের সুবিধা হচ্ছে, যেটা অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যারা আমাদের বয়স্ক রোগী, আমাদের দাদা দাদি, নানা নানি, এই বয়সের ব্যক্তি যারা, বা অনেক বয়োবৃদ্ধ যারা, তাদের জন্য যে স্বাভাবিক সার্জারি, এইটার ধকল সহ্য করা তাদের জন্য অনেক কঠিন। এই ক্ষেত্রগুলোতে আমরা সাধারণত ক্রায়োসার্জারিকে ব্যবহার করে থাকি। আমি খুব সুন্দর করে 7টা পয়েন্ট একদম মার্ক করে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়ে দিয়েছি। তোমরা এখানে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতা, এই জাতীয় প্রশ্নে, মানে 3 নাম্বার এবং 4 নাম্বার, এই জাতীয় প্রশ্নে এই প্রশ্নটা আসতে পারে। আমি খুবই সুন্দর করে পয়েন্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করলাম। পরীক্ষায় এভাবে উল্লেখ করে দিলে ভালো নাম্বার পাবা আশা করা যায়। আচ্ছা, এরপরে আসি মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানে আমাদের একটা ছবি দেখি আগে, তারপরে আমাদের মহাকাশ অভিযান নিয়ে আলোচনা করতেছি। এখানে আমাদের একটা পৃথিবীর বাইরের একটা জিনিস দেখা যাচ্ছে। এই পৃথিবীর বাইরের যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মহাকাশ অভিযানের ক্ষেত্রে ব্যবহৃত স্যাটেলাইট আমরা বলতে পারি। মহাশূন্যের যে কোনো আবিষ্কারের জন্য আমরা মহাকাশচারীগণ আমাদের মহাকাশ যানের সাহায্যে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে বিভিন্ন অনুসন্ধান করেন বা অভিযান করেন, পরিচালনা করেন। এগুলোকে আমরা মহাকাশ অভিযান বলে। আমাদের বইয়ে মহাকাশ অভিযানের বিষয়টা উল্লেখ করা আছে। তো যখনই আমরা মহাকাশ অভিযানের বিষয়টা জানবো বা আলোচনা করব, তখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্যাটেলাইট। আচ্ছা, স্যাটেলাইট মানে হচ্ছে, আশা করি আমরা জানি, স্যাটেলাইট মানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেটা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর চারপাশে, দেখো স্যাটেলাইট শব্দের অর্থ হচ্ছে উপগ্রহ, তার কাজ হচ্ছে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করা। তো চাঁদ পৃথিবীর একটা প্রাকৃতিক উপগ্রহ, প্রাকৃতিক স্যাটেলাইট বলতে পারি। কিন্তু এছাড়াও আমাদের আরো অনেক কৃত্রিম উপগ্রহ আমরা পৃথিবীর থেকে লঞ্চ করি, পাঠাই। ঠিক আছে।
কৃত্রিম ভূ উপগ্রহ আমরা পৃথিবী থেকে পাঠানো হয়। আচ্ছা, তাদের কাজ হচ্ছে পৃথিবীর একটা নির্দিষ্ট উপরিভাগে থেকে, দেখো নিচে আন্ডারলাইন করা আছে 22,236 মাইল বা 35,786 কিলোমিটার, এই দূরত্বে গিয়ে তারা আমাদেরকে সিগন্যাল দেয়। তো আমরা সাধারণত দুই ধরনের স্যাটেলাইট দেখি, একটা জিও স্টেশনারি স্যাটেলাইট আর একটা হচ্ছে পোলার স্যাটেলাইট। এই দুইটার নাম একটু উল্লেখ করবা। দেখো আমি যদিও লাল কালি দিয়ে এই লাইনটাকে মার্ক করি নাই, কিন্তু আমাদের এখানে কথায় বলা আছে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং পোলার স্যাটেলাইট। এই দুইটা স্যাটেলাইট সাধারণত পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। আমরা ছবিতে যে স্যাটেলাইটটা দেখছি এটা জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে। পোলার স্যাটেলাইট উত্তর দক্ষিণ বরাবরে প্রদক্ষিণ করে। তো এই ছিল আমাদের মহাকাশের বিষয় স্যাটেলাইটের ক্ষেত্র। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, স্যাটেলাইট আমরা কেন ব্যবহার করি। জলবায়ু বা আবহাওয়া পর্যবেক্ষণে, টেলিভিশনের সম্প্রচার কাজে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপরে রেডিওর যোগাযোগের ক্ষেত্রে, প্রতিরক্ষার কাজে। প্রতিরক্ষার কাজে তো অবশ্যই যত ধরনের যুদ্ধ হচ্ছে, যে বোমা নিক্ষেপ করা হয়, এই বোমা নিক্ষেপের ক্ষেত্রগুলোতে যদি আমাদের স্যাটেলাইট নিয়ন্ত্রিত পরিবেশ না থাকে তাহলে আমরা সেটা করতেই পারতাম না। আচ্ছা, ইন্টারনেটের যোগাযোগ। ইন্টারনেটের যোগাযোগে আমরা স্যাটেলাইটকে ব্যবহার করি। আমাদের এখন বাসা বাড়িতে ইন্টারনেট চলে আসছে। অ্যাকচুয়ালি ইন্টারনেটের অনেকগুলো ক্ষেত্র আছে, আমরা সেটা এখন আলোচনার বিষয় না। তো অনেকগুলো ক্ষেত্রের ভিতরে একটা অন্যতম ক্ষেত্র হচ্ছে স্যাটেলাইট। আচ্ছা, এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে আমরা স্যাটেলাইটকে ব্যবহার করে থাকি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস এর সাহায্যে আমরা বিভিন্ন অবস্থানকে নির্ণয় করতে পারি, বিভিন্ন জায়গায় অবস্থানকে নির্ণয় করতে পারি। আমরা বিভিন্ন আমরা ট্রাফিক রাস্তায় আছে কিনা সেটাও আমরা বাসায় বসে ঠিক করতে পারি, জানতে পারি। তো এই জাতীয় ক্ষেত্রগুলোতে বা মহাশূন্যের বিভিন্ন বিষয় গবেষণা পর্যবেক্ষণে আমরা স্যাটেলাইটকে ব্যবহার করি। আমরা এখন যে ছবিটা দেখছি এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আমাদের বাংলাদেশে থেকে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটা পাঠানো হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। তো এটার ছবি আমি দিয়েছি যাতে আমাদের একটু ধারণা আসে। তো এই হচ্ছে আমাদের স্যাটেলাইটের ব্যবহার। আচ্ছা, এখন আসি আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। উৎপাদনের ক্ষেত্রে আমাদের আইসিটি কিভাবে আমরা ব্যবহার করি আমাদের। আচ্ছা, আমি একবারে নিয়ে আসতেছি, আমাদের সময় সংক্ষিপ্ত। দেখো, বিভিন্ন ধরনের উৎপাদনমুখী জায়গা, উৎপাদনমুখী বিভিন্ন ক্ষেত্রগুলোতে আমাদের আইসিটির ব্যবহার রয়েছে। আমাদের বইয়েও এই টপিকটা আছে। এটা আমাদের দুইটা শব্দ আমরা এখানে ব্যবহার করেছি, ক্যাড এবং ক্যাম। ক্যাড মানে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, আর ক্যাম মানে হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। তো কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ডিজাইন, দেখো প্রথম যে ছবি, দেখো এখানে একটা কম্পিউটারের মনিটর আছে। সেই মনিটরে আমাদের আইসিটি নির্ভর রোবটের সাহায্যে আমরা ডিজাইন করতে পারছি। আবার পাশে 2 নম্বরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও আমাদের কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচার মানে উৎপাদন, এই কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও আমরা আইসিটি কে ব্যবহার করতে পারছি। মানে ডিজাইন করা থেকে শুরু করে উৎপাদন করা, উভয়টার ক্ষেত্রেই আমাদের আমাদের এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একটা অবদান রয়েছে। আচ্ছা, উৎপাদনের ক্ষেত্রে আরেকটা জিনিস আর একটু দেখো, এখানে আমাদের রোবটের সাহায্যে আমরা ঝালাই করতেছি। যে ঝালাই আমরা সাধারণ মানুষরা করে থাকে, রোবটের সাহায্যে আমরা সেখানে ঝালাই করতেছি। শুধু ঝালাই করতেছি না, রোবটের সাহায্যে পণ্যকে বহন করা যায়, ঠিক আছে। তো রোবটও যেহেতু আইসিটির একটা অংশ, তো এই আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাতে ঝালাই থেকে শুরু করে পণ্য পরিবহন, এই জাতীয় যত ধরনের শারীরিক পরিশ্রম সংক্রান্ত বিষয় আছে এই ক্ষেত্রগুলোতেও আমরা সাধারণত আইসিটির ব্যবহার রয়ে গেছে। খনিতে বা ঢালাইয়ের কাজে বা যন্ত্র সংযোজন বা যন্ত্র বিয়োজন, এই ক্ষেত্রগুলোতে আমাদের রোবটের সাহায্যে হোক বা অন্য কোনো ব্যবস্থায় হোক আইসিটির ব্যবহার রয়েছে। আচ্ছা, আমাদের সময় সংক্ষিপ্ত, আমি আরেকটু টেনে পড়াচ্ছি। আমাদের লাস্ট টপিক আজকের জন্য হচ্ছে প্রতিরক্ষা। দেখো, আগে একটা ছবি দেখি, ছবি দেখলে আমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি আমরা এই ছবিটার ব্যাপারে ধারণা আছে। এটা হচ্ছে একটা ড্রোন। তো ড্রোন তো হচ্ছে একটা অংশ, এরকম প্রতিরক্ষা শিল্প এখন অনেক দেশের জন্য একটা অর্থনৈতিক উৎপাদনের একটা ক্ষেত্র। তো প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিরক্ষা শিল্পেও আমরা অর্থকে উপার্জন করতে পারি। ডিফেন্স শিল্প এখন অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম যেটা সাহায্যে আমরা অর্থকে উপার্জন করতে পারি। এখন এই ড্রোনটা কি?
ড্রোন হচ্ছে এমন এক ধরনের উড়োজাহাজ বিমান যেখানে আমাদের পাইলট ছাড়া চালাইতে পারে, মানুষবিহীন বিমান, ঠিক আছে। এখানে আমাদের মানুষের প্রয়োজন হয় না। তো তোমরা একটু ড্রোনটাকে মার্ক করে রাখো, ড্রোন অনেক সময় পরীক্ষায় আসে, ড্রোন কাকে বলে, আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে ড্রোন কাকে বলে। তো যদি ড্রোন কাকে বলে প্রশ্ন আসে, তোমরা সুন্দর করে ড্রোনের সংজ্ঞাটা দিয়ে দিবা। তো এই ছিল আজকে আমাদের মূল ক্লাস।